রেকর্ড করা উচিত হবে। আচ্ছা, দেখো তাহলে এইচএসসি 22 ব্যাচের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলবো সেটা হলো অষ্টম, খুবই সহজ একটা চ্যাপ্টার। তারপরে আসি দশম চ্যাপ্টার, খুব অল্প পড়া। যেমন এখানে একটু কেমিস্ট্রির সাথে একটু মিল আছে, যেমন গ্যাসের কিছু বৈশিষ্ট্য এখানে আলোচনা করা হয়েছে, গতিতত্ত্ব আছে, বিভিন্ন মনীষী গ্যাস সম্পর্কে বিভিন্ন জিনিস বলছেন সে সম্পর্কে আছে, আর আদর্শ গ্যাস সম্পর্কে আছে। যেটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রির হচ্ছে ফার্স্ট পেপারে কিছু আলোচনা আছে, বা সেকেন্ড পেপারে বেশি আলোচনা আছে আদর্শ গ্যাস নিয়ে। তারপরে মহাকর্ষ অবিকর্ষ দুটো টপিক আলাদা, এটা নিয়ে তোমরা একটু দেখতে পারো। আচ্ছা, আর কাজ শক্তি ক্ষমতা আমি এই চ্যাপ্টারটা গুরুত্ব দিচ্ছি না, কারণ হচ্ছে এটা খুবই সহজ এই চ্যাপ্টারটা। কিন্তু নিউটনীয় বলবিদ্যাটা চাইলে তোমরা বাদ দিতে পারো, এই নিউটনীয় বলবিদ্যা একটু জটিল, কারণ এখানে বিভিন্ন হচ্ছে তোমার কৌণিক বল, কৌণিক বেগ, তারপর হচ্ছে কৌণিক ভরবেগ, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আর বেগ তত্ত্ব ইজি। তাহলে তোমরা এই চারটা চ্যাপ্টার যে বাম সাইডে যেগুলো দিয়েছি সেটা হচ্ছে দ্বিতীয়, ষষ্ঠ, অষ্টম, দশম, এই চ্যাপ্টার গুলো তোমরা একটু গুরুত্ব দিতে পারো। তো আমরা একটু প্রথম দিকে যাই। একটু ওয়েট করো। স্যার, সাউন্ডটা একটু বেজে বেজে আসতেছে মাইক্রোফোনটা থেকে। মাইক্রোফোনটা একটু লো কোয়ালিটি, একটু ভালো। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, আমার ল্যাপটপে হ্যাং করে গেছে। এবার হয়েছে? না, wait। বই শেয়ার দিয়ে দাও। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, দেখো তাহলে প্রথম থেকে একটু দেখি কিভাবে পড়বো, কি কি পড়বো একটু দেখি। খুবই সহজ জিনিস, সহজ করে দিবা। দেখো এখানে এই বইটা তোমরা পড়িছো, যারা হচ্ছে 22 ব্যাচে আসছো তারা একটু ধৈর্য ধরে একটু দেখো, যে একটা কথা হয়তো নতুন হতে পারে, সেটা একটু দেখো। এগুলো পুরাতন কথাবার্তা, তোমরা এগুলো শুনে আসছো অনেকবার। তো এই বইটা তোমরা দেখছো পদার্থ বিজ্ঞান, খুবই একটা থিসিস টাইপের লেখা, যেটা জাফর ইকবাল স্যার, ইনি এই বইটার কোঅর্ডিনেটর, উনি এই বইটার দিক নির্দেশনা দিচ্ছেন যে কিভাবে লিখতে হবে। এই বইটা উনি নিজেই বলছেন যে আমি বুঝি না, স্টুডেন্টরা কি বুঝবে। একটা প্রথম আলো তোমার হচ্ছে এসে বলছিল যে বইটা তো আমি নিজেই পড়ে পড়ে কিছু বুঝি না, তা স্টুডেন্টরা কি বুঝবে। তো এই বিষয়টা এই বইয়ে যেগুলো আলোচনা করা হয়েছে সেগুলো প্রায় তোমাদের হচ্ছে ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে দুইটা বই আছে সেই দুইটা বইয়ে আলোচনা করা হয়েছে সবগুলো টপিকই। তো এগুলো তো আমরা এখানে দেখেছি, তড়িৎ দেখেছি, তোমার চলতড়িৎ দেখেছি, যেগুলো সেকেন্ড পেপারে আলোচনা করা হয়েছে। তারপর আধুনিক কিছু পদার্থ বিজ্ঞানের জিনিসপত্র আলোচনা করা হয়েছে। আর ফার্স্ট পেপারে তো গতিবিদ্যার অনেকগুলো দেখেছি আমরা, অভিকর্ষ মহাকর্ষ দেখেছি, স্থিতিস্থাপকতাও ছিল এখানে, যেটা পদার্থের গাঠনিক ধর্ম। তারপর তরঙ্গ বিষয় ছিল, তারপর হচ্ছে শব্দ তরঙ্গ ছিল। এই বিষয়গুলো আমরা এই বইটা থেকে দেখেছি। তো যারা এই বইটা খুব সুন্দর করে পড়েছে তারা ইন্টারমিডিয়েটের কোনো অসুবিধা হবে না। তো ইন্টারমিডিয়েটে ওঠার পরে কি পড়বো, কোন বই পড়বো, এটা মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায়, কার বই পড়বো। 11টা রাইটারের বই আছে, কোন বইটা পড়লে ভালো হয়, এটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো কোন রাইটারের বই পড়বো আমরা, তোমাদের এই বইটা পরিচিত বেশিরভাগ, পদার্থবিজ্ঞানের শাহজাহান তপনের মোহাম্মদ আজিজ হাসান ও রানা চৌধুরীর এই যে বইটা, এই বইটা সবারই একটু পরিচিত বেশি, কারণ এই বইটা মার্কেটে বেশি চলে। শাহজাহান তখন উনি তো নিজ জীবনে মারা গেছেন, মানে উনি হয়তো ওনার বয়স অনেক হয়ে গেছে, উনি মারা গেছেন, সম্ভবত মারা গেছেন। আমরা যখন পড়ছি তখনও ওনার পুরাতন বই ছিল, সেটা মোটা একটা বই। আস্তে আস্তে মোটাই হয়ে গেছে, আমাদের সময় তোমার 120-30 পেজের বই ছিল। তারপরে এই যে আমির হোসেনের একটা বই আছে, দেখো আমির হোসেনের বইটাও পড়তে পারো, খুব মজার। যারা মেডিকেলের দিকে টার্গেট তারা আমির হোসেনের বইটা চয়েস করো, খুবই ভালো বই। এবং যে তথ্যগুলো দেওয়া আছে সব বইয়ের সাথে সামঞ্জস্য রাখে,
মেডিকেলে বেশিরভাগ দেখা যায় যে এই আমির হোসেনের বইটা থেকে প্রশ্ন আসে। তো আমি বলবো যারা মেডিকেলে পরীক্ষা দিবা তারা হচ্ছে তুমি ওই আমির হোসেনের বইটা পড়তে পারো। খুবই ভালো একটা বই, সবকিছু টপিক এখানে কভার করা হয়েছে। আর একটা বই বলবো, এটাও নতুন বই, একদম নতুন, এগুলো আগে ছিল না, আমাদের সময় এই বইটা ছিল না। এই অক্ষরপত্র প্রকাশনীর, যেমন আহ গোলাম হোসেন প্রামাণিক, আমরা এই বইটা পড়েছি কলেজ লাইফে, কিন্তু আমাদের আগের ব্যাচে মোটা মোটা বই ছিল, আমাদের সময় থেকে নতুন সিলেবাস হয়েছিল এই। আচ্ছা, তো দেখো অধ্যায়গুলো দেখলাম আমরা, এই অধ্যায়গুলো নিয়ে আমরা পড়বো বিস্তারিত, এগুলো বললাম তোমার। আচ্ছা, যে চ্যাপ্টার গুলো ছিল এগুলো বললাম। তো আমরা প্রথম অধ্যায়টাতে চলে আসি। প্রথম অধ্যায়টা আমি আজকে আলোচনা করার কথা ছিল ভেক্টর, স্লাইডটা তৈরি করতে পারিনি, এজন্য প্রথম থেকেই শুরু করি, একদম প্রথম থেকে। তো ভৌত জগৎ ও পরিমাপ, এটাতে আসলে কি কি আলোচনা করা হয়েছে সেটা একটু দেখি আমরা। তো দেখো, এটাতে প্রথমত ভৌত জগৎ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আসলে এই পৃথিবী কেমন, পৃথিবীতে কি কি আছে, কোন কোন পদার্থ আছে, আর সেই পদার্থগুলোকে তোমার ম্যানিপুলেট করে কি কি জিনিস আবিষ্কার হয়েছে, কারা সেই জিনিসগুলো আবিষ্কার করেছে, এবং বিভিন্ন মতবাদ দিয়েছে, সেগুলো নিয়ে ভৌত জগতে আলোচনা করা আছে। আর দ্বিতীয় পার্টটা হচ্ছে পড়ানোর বিষয়, ভৌত জগতের বিষয় একদিন পড়ানো যাবে, প্রথম থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ। তখন হচ্ছে তোমার বিভিন্ন বিজ্ঞানীগুলো তাদের ছবি দিয়ে, তাদের হচ্ছে কি কি অবদান, সেগুলো আমরা একটু দেখব। আচ্ছা, তা আমরা শুরু করি। সেটা হচ্ছে পরিমাপ যে অংশটা আছে, সেই অংশটা নিয়ে শুরু করি আমরা। এই যে পরিমাপ যে অংশটা দেখছো তোমরা, এই পরিমাপ অংশটা আমরা করতে পারি। সেটা হচ্ছে পরিমাপে কি কি আছে। যেমন পরিমাপ হচ্ছে তোমার পরিমাপ বলতে আমরা কি বোঝাই, আসলে কোনো কিছু মাপা। যেমন আমরা একটা স্কেল দিয়ে হচ্ছে কোন একটা দৈর্ঘ্য মাপছি, কোন একটা বস্তুর প্রস্থ মাপছি, বা আয়তন ঘনত্ব এগুলো পরিমাপ করছি। তো আমরা একটা একটা জিনিস দেখি, রাশি। রাশি জিনিসটা কি? রাশি বলতে আমরা কি বুঝাই? রাশি বলতে বোঝায় যে বস্তু জগতে, পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় সেটা হলো রাশি। যা কিছু পরিমাপ করা যায়, ধরো তুমি একটা কোনো কিছুর একটা দৈর্ঘ্য তুমি পরিমাপ করতে চাচ্ছ, কোনো একটা দৈর্ঘ্য, এখান থেকে কতটুকু দৈর্ঘ্য, এখান থেকে কতটুকু দৈর্ঘ্য, এটুকু তুমি একটা স্কেল দিয়ে পরিমাপ করতে পারো, তাহলে এটা একটা রাশি। রাশি দুই ধরনের আছে, একটা হচ্ছে তোমার মৌলিক রাশি, আর একটা হচ্ছে লব্ধ রাশি। মৌলিক রাশিটা কি? মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশিকে ভাঙলে পরে ওই রাশি ভিন্ন অন্য কোনো রাশি পাওয়া যাবে না। লব্ধ রাশিটা কি? লব্ধ রাশি হচ্ছে তোমার ভিন্ন ভিন্ন মৌলিক রাশি দিয়ে লব্ধ রাশিটাকে তোমার তৈরি করা হয়েছে। ধর আমরা যদি উদাহরণ হিসাবে আসি, যেমন হচ্ছে তোমার রাশি বলতে, রাশি যে মৌলিক একক বা মৌলিক রাশিটা, সেটা হচ্ছে তোমার একটা দৈর্ঘ্য হতে পারে, একটা প্রস্থ হতে পারে, যেটা একটা মাত্র। লব্ধ রাশি বলতে বোঝায় যেমন একটা বল, বল পেতে গেলে কি কি দরকার। যেমন আমরা যদি দেখি যে এফ সমান আমরা কি লিখি, এম এ লিখি, তার মানে বল যদি আমরা আইডেন্টিফাই করি, তাহলে এই বলের ভিতরে আছে একটা মাস, ভর, আর একটা আছে ত্বরণ। আবার ত্বরণটাকে ভাঙলে পাই আমরা হচ্ছে তোমার ভির সাথে সম্পর্কিত, ভি সমান এস ভাগ টি। দেখো এখানে সময় আছে আর একটা মৌলিক রাশি, বা স্মরণ একটা মৌলিক রাশি, আর বেগ কিন্তু একটা লব্ধি রাশি। তো সময় আর এই যে স্মরণ, এই দুটো মিলে কিন্তু আমার এই বেগটা পাইছি। আবার বেগ থেকে পাইছি ত্বরণ, ত্বরণ থেকে ত্বরণ আর ত্বরণের সাথে যখন আমরা ভর গুণ করেছি তখনই পাইছি কাজ, সরি, বল। তো এই বলটা হচ্ছে একটা লব্ধি রাশি। আর মৌলিক রাশি বললাম যেটা, সেটা হচ্ছে মাস একটা মৌলিক রাশি, একটা মৌলিক রাশি, এ একটা মৌলিক রাশি, এ একটা মৌলিক রাশি। তো 1960 সালের পর থেকে 1960 সালের পর থেকে তোমার এই পৃথিবীব্যাপী তোমার 7টা মৌলিক রাশি পৃথিবীব্যাপী এক করে দিয়েছিল। কারণ কি, যখন আমাদের স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরেও আমাদের দেশে হচ্ছে ভরের এখন 2-3টা ছিল। যেমন কেউ পরিমাপ করতে তোমার শের, এক শের বলতো শের। এই শের বলতে
তখন মানুষ বুঝতো কি এটা হলো 1 কেজির চেয়ে একটু কম, প্রায় 800 গ্রামের মতন, প্রায় 800 গ্রামের মতন 1 কেজি। আচ্ছা, আমাদের দেশে সের দিয়ে পরিমাপ করতো সেই সময় 800 গ্রাম। কিন্তু পৃথিবীতে অন্যান্য দেশে, যেমন আমেরিকাতে যদি দেখি, সেখানে 1 কেজি পরিমাপ করতো। দেখা গেল আমাদের দেশে 800 গ্রামে 1 কেজি হচ্ছে বা 1 সের হচ্ছে, আর আমেরিকাতে তোমার 1000 গ্রামে তোমার 1 কেজি হচ্ছে। তো এই যে সের এবং এই যে কেজি, এর মধ্যে তো একটা তফাৎ তৈরি হয়ে গেল। তখন পৃথিবীব্যাপী বিভিন্ন দেশে, যেমন তোমার চায়না বলো, তোমার রাশিয়া, অন্যান্য দেশগুলোতে ভিন্ন ভিন্ন তাদের নিজস্ব একটা হচ্ছে তারা হিসাবের একটা বাটখারা বলো বা হচ্ছে তারা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করতো, যেগুলো একজনের একটা দেশের সাথে আর একটা দেশের মিল হয় না। যেমন আমাদের দেশের থেকে যদি তোমার 400 সের চাউল পাঠানো হয় বা 1 সের চাউল পাঠানো হয় আমেরিকাতে, তো ওখানে ওরা তো ওদের সের নাই, ওদের আছে কেজি। আবার আমেরিকানরা যদি আমাদের দেশে কোনো কিছু রপ্তানি করে, ধরো আমাদের দেশে গম রপ্তানি করলো, তাহলে তারা বললো যে আমরা 4000 টন গম পাঠালাম, তো টনের হিসাবটা বাংলাদেশে নাই, ওরা সের বোঝে, বললো যে 1000 হচ্ছে তোমার 1000 সেরে 1 টন, ধরো ভাবলো, সেক্ষেত্রে এই সেরের সাথে ওদের কেজির একটা কনফ্লিক্ট বেঁধে যায়। তো পৃথিবীব্যাপী পৃথিবীতে যেহেতু অনেকগুলো দেশ আছে, তো এই দেশগুলোতে বিভিন্ন বিভিন্ন তোমার এই ইউনিট বা পরিমাপের একক এটা ব্যবহার করা হয়। এই সমস্যাটা সমাধান করার জন্য তারা 1960 সালের দিকে তোমার এই সিস্টেমটা বাতিল করে দিয়ে 7টি তোমার হচ্ছে 7টি মৌলিক একক, সরি 7টি মৌলিক একক নিয়ে আসলো। কি কি বলতো, মনে আছে? যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা বলি মিটার, হচ্ছে তোমার মিটার দিয়ে পরিমাপ করি, মিটার, দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্য, তারপরে আছে পদার্থের পরিমাণ, হচ্ছে মোল আছে, যেগুলো আমরা একটু বই থেকে দেখতে পারি, বইতে সুন্দর করে দেওয়া আছে, একটু বইটা দেখি। দেখা যাচ্ছে? শেয়ার দিছো স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। না, এখনো আসেনি, একটু পরে আসবে নি। স্ক্রিন শেয়ার দিয়ে, হ্যাঁ এবার আসছে। আচ্ছা, এখনো ওরা একটু স্ক্রিন শেয়ারিং হচ্ছে, একটু ওয়েট করো। নেট দুর্বলতা থাকবে। ও, হাবিব তোমার এখানে কি আসছে স্ক্রিন? হাবিব শুনতে পাচ্ছ? বই কি শেয়ার দিছো? হ্যাঁ, দেখা যাচ্ছে না? এই যে কমেন্ট এসব, হ্যাঁ এবার এবার দেখা যাচ্ছে। আচ্ছা, কে বলছে যেন আমি আচ্ছা, কমেন্ট করছে কে কে? কথা আরো স্ট্রংলি এবং জোরে বললে ভালো হয়। আচ্ছা, আমার হেডফোনের সমস্যা, আমি যদি হেডফোনটা খুলে ফেলি কেমন শোনা যায় একটু দেখো তো। না, শুরু করো। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে এবার দেখো তো। হ্যাঁ এবার ভালো শোনা যাচ্ছে, শুরু করো। আচ্ছা, তো আমরা শুরু করি, দেখো। আচ্ছা, আমি যে 7টি মৌলিক রাশির কথা বললাম, সেই 7টি এখানে দেখো, এখানে দেওয়া আছে যে তোমার হচ্ছে, এখানে দেখো এই যে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য, দৈর্ঘ্যটার রাশিটাকে কি প্রতীক সংকেত সংকেত দিয়ে প্রকাশ করতে পারি, যেমন এল, এল দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের এল দিয়ে প্রকাশ করতে পারো। এর এককটা কি, এসআই একক, সেটা হচ্ছে মিটার।
মিটার দিয়ে প্রকাশ করা হয়, মিটার একক। এর সংকেতটা এককের সংকেতটা আমরা মিটার দিয়ে প্রকাশ করতে পারি। আবার ভর, ভর দেখো এটা হচ্ছে এফ, এটা ভর একক হচ্ছে তোমার কিলোগ্রাম, আমরা অনেক সময় গ্রামও করি, সেন্টিগ্রাম মিলিগ্রাম এগুলোতে আছে, আমি আসছি সেগুলোতে। সময়, টাইম, টাইম হচ্ছে টি, সেকেন্ড হচ্ছে তোমার হচ্ছে সেকেন্ড হচ্ছে তার একক, এটা এস দিয়ে প্রকাশ করা হয়। তাপমাত্রা থিটা বা টি দিয়ে যে কোনো একটা প্রকাশ করতে পারি আমরা। তো ক্যালভিন তাপমাত্রা প্রকাশ করার জন্য আমরা সম্ভবত থিটা দিয়ে প্রকাশ, এই টি দিয়ে প্রকাশ করি। আর হচ্ছে সেলসিয়াসে প্রকাশ করার জন্য আমরা এই থিটা দিয়ে প্রকাশ করি। তো আমরা এসআই একক হিসাবে আমরা এই ক্যালভিন প্রকাশ করি। তড়িৎ প্রবাহ ইলেকট্রিক কারেন্ট যেটা হচ্ছে অ্যাম্পিয়ার এ, আর তড়িৎ তীব্রতা সেটা হচ্ছে ক্যান্ডেলা, আর পদার্থের পরিমাণ হচ্ছে মোল। এই 7টা মৌলিক একক পৃথিবীব্যাপী সব জায়গায় একই রকম, কোনো রকম কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ধরা হয়। তো এই যে 7টি মৌলিক একক, এই মৌলিক একক তোমাদের মনে রাখতে হবে। খুবই মজার বিষয় সেটা হচ্ছে এটা কোনো চেঞ্জ হয় না। যেন আমাদের দেশ থেকে যে আমরা লেখাপড়া করি বিদেশে পড়াশোনা করতে যাব বা হচ্ছে হায়ার স্টাডির জন্য, তো সেখানে কিন্তু এই মেন্টালিটি মানে যে গ্রো আপ করা হয় আগে থেকে, যে যেন আমরা এটা সম্পর্কে পরিচিত হই। যেমন মোল, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। একটা একটা নির্দিষ্ট পরিমাণ পদার্থের ভিতরে দেখা গেল যে সোডিয়াম, যদি আমরা সোডিয়াম হিসাব করি কেমিস্ট্রিতে যদি যাই, তাহলে 1 মোল সমান হবে তোমার হচ্ছে 23 গ্রাম। আর যদি ক্লোরিনে যায় তাহলে 35.5 গ্রামে তোমার 1 মোল হবে, যদি অণু হয়, পরমাণু হয়। আর অণুর ক্ষেত্রে আবার আলাদা বেশি হবে, 70-75 গ্রাম হবে, 70-71 গ্রাম। আচ্ছা, তো আমরা একটু স্লাইডে চলে যাই আবার। তো এখানে দেখো, এখানে একটা জিনিস লেখা আছে এমসিডি এমডিএইচকে, এইটা সম্পর্কে জানো তোমরা কেউ? কোথায় লেখা আছে? আচ্ছা, একটু অসুবিধা, দেখা যাচ্ছে বা হুম, এবার দেখা যাচ্ছে। যে এমসিডি এমডিএইচকে, এটা বুঝতে, এটা কি দেখেছো এর আগে কেউ কোনোদিন? না না না, কেউ দেখোনি? না। হ্যাঁ ভাই, দ্রুত করো। আচ্ছা, এইখানে এমসিডি এমডিএইচকে কারো আপনার ভিডিও বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখানে এমসিডি এটা হচ্ছে যদি মনে রাখতে পারো তাহলে অনেকটা উপকার হবে। যেমন তুমি দেখো এখানে, এখানে এই যে আপনি মিউট করো, হাবিব। মিউট করে দাও, কে কথা বলে? মিউট করে দাও। হ্যাঁ, আচ্ছা, জুলফার আর হচ্ছে হাবিব, শুনতে পাচ্ছ হাবিব? একটু মিউট করো, ঠিক আছে? ভাই ওইটা আমি না। ওটা আচ্ছা আরেকটা হাবিব। আচ্ছা, এই স্যার হাবিব ছিল সেটা। ভাই আরেকটু দ্রুত গতিতে আগালে ভালো হয়। আচ্ছা, প্রথম দিন তো আমি আসলে মানে এই পরিবেশটা সম্পর্কে একটু বুঝতে দেরি হচ্ছে, তো অসুবিধা নেই, নেক্সট দিন থেকে দ্রুত আগানো যাবে, অসুবিধা নেই। দ্রুত আগাবি, কোথায় যাবি নাকি আলফা? না বলছি, দ্রুত না বলছি, যে মাঝে মাঝে টাইম হচ্ছে মানে। ও আচ্ছা। আচ্ছা, তো আমরা এখানে দেখো এই যে সুন্দর একটা জিনিস, এটা কিন্তু তুমি কোথাও পাবা না, হ্যাঁ। আমার এক হচ্ছে টিচার শিখাইছিল, তো এটা খুবই মজার জিনিস। এইটা মনে রাখলে অনেক সময় আমাদের পরীক্ষায় দেয় যে 1 ডেকামিটার মানে কত। অনেক সময় এটাকে ডেসি বলে, ডেকা ডি কে, এখানে ডি কে দিতে পারো, ডেকামিটার যদি উচ্চারণ করে দিই, তাহলে 1 ডেসিমিটার যদি দিই আমি, ডেসিমিটার এটা মানে কত বলতে পারবে কেউ? কেউ বলতে পারবা? ভাই 1 × 10⁻⁻1 না, আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে কি হবে? 0.1 পয়েন্ট 0.1। 1 মিটার মিটার। আচ্ছা, তাহলে 1 হেক্টোমিটার কি হবে? 1 এইচ মিটার।
এই যে মানে এইগুলো পয়েন্ট এগুলো জিরো একটু ওয়ান। একটু সমস্যা হবে, বুঝলে? এগুলো হচ্ছে সমাধান করার জন্য তোমরা চাইলে এই যে এমসিডি এমডিএইচ কে এই লাইনটা মাথায় রাখতে পারো। শুধু এইটুকু যদি মাথায় রাখতে পারো তাহলে কোনো জায়গায় সমস্যা হওয়ার কথা না। যেমন এখানে আমি যদি বলি টাইম আউট, আমার আর 10 মিনিট টাইম আছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখো, এখানে হচ্ছে এটা মিডিলটা ধরবা, মিডিলটা। যেমন এটা হচ্ছে তোমার হবে মিটার, ঠিক আছে, আর এটা হবে কিলোমিটার। এই দুটো জিনিস মাথায় রাখো। তাহলে এমসিডি এমডিএইচ কে এটার এমটা, মিডিল যে এমটা সেটা হবে মিটার, আর শেষে যেটা আছে সেটা হবে কিলোমিটার। এখন আমরা তো জানি যেমন 1 টাকা, 1 টাকা সমান আমরা কিন্তু লিখবো 100 পয়সা। দেখো 1 টাকা সমান কিন্তু আমরা 100 পয়সা লিখি, অর্থাৎ যত ছোট এককে যাবো তখন মানটা বেশি হয়ে যাবে, ঠিক আছে? যেমন আমরা যদি 1 মিটার সমান লিখি তাহলে লিখবো 100 সেন্টিমিটার, লিখবো কিন্তু 100 সেন্টিমিটার। তার মানে দেখো, তাহলে আমরা বলতে পারি যে মিটারের চেয়ে সেন্টিমিটারটা কিন্তু এককটা ছোট। তো যখনই এককটা ছোট হবে তখন মানটার ভ্যালুটা বেড়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো যখনই আমাদের এরকম ভাবে থাকবে, যখন 1 কিলোমিটার, তখন আমরা বলবো এটা হচ্ছে 1000 মিটার, ঠিক আছে? তো তেমনি ভাবে এটা দেখো, এটা যদি আমরা এটাকে আমরা বিভিন্ন ভাবে ধরতে পারি, যেমন এটা বলতে পারি হচ্ছে গ্রামে ধরতে পারি, তারপর হচ্ছে তোমার লিটারে ধরতে পারি। তাহলে আমরা যদি এটা বলি তাহলে কি হবে? এটা হবে মিলিগ্রাম, এটা হবে কি হবে? এটা সেন্টিগ্রাম। তাহলে আমরা বলতে পারি এটা হলো মিলিগ্রাম, মিলিগ্রাম, হ্যাঁ, মিলিগ্রাম। এই যে আমরা বলি মিলিগ্রাম, এটা হচ্ছে সেন্টিগ্রাম, সেন্টিগ্রাম, সেন্টিগ্রাম। এটা হচ্ছে কি ডেসিগ্রাম, ডেসিগ্রাম। এভাবে আমরা এটাকে বলতে পারি এটা হলো গ্রাম, তখন এই এমটা হয়ে যাবে গ্রাম। মিডিল যেটা থাকবে সেটা হলো আমরা ভাবতে পারি যে সেটা হলো মিটার অথবা গ্রাম, ঠিক আছে? তেমনি ভাবে এখানে আমরা পরে যদি যাই, ডি হচ্ছে ডেকাগ্রাম, ডেকাগ্রাম। তারপর এইচটা যদি আমরা যাই সেটা হবে হেক্টোগ্রাম, হেক্টোগ্রাম। তারপরে এটা হবে তোমার কিলোগ্রাম। দেখো, এই যদি এই টার্মটা যদি তোমরা যদি মনে রাখো তাহলে এমসিডি এমডিএইচ কে। এখন জিনিসটা কি? জিনিসটা হলো এই যে মিডিলটা, মিডিল এমটা হচ্ছে তোমার তাহলে গ্রাম অথবা মিটার, এটা। এখন দেখো, যদি এই এদিক থেকে কিন্তু এই যে এদিক থেকে এদিকে কিন্তু মানগুলো এককটা ছোট হচ্ছে, তার মানে আমরা যদি বলি যে এই কিলোগ্রামে যদি থাকে তাহলে আমরা হেক্টোগ্রামে যেতে গেলে আমরা 10 দিয়ে কি করব? গুণ করব, কারণ মান এককটা ছোট, আমরা বড় একক থেকে ছোট এককে যাচ্ছি। যেমন আমরা 1 টাকা থেকে পয়সাতে গিয়েছিলাম 100 পয়সা হয়েছে, তেমনি আমরা এখন যখন কিলোমিটার থেকে হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তারপরে এই যে মিলিমিটার, এইগুলোতে যাব তখন আমাদের মানটা বিশাল বড় হয়ে যাবে। তার আমরা একটু যেতে থাকি। যেমন আমরা যদি বলি যে 1 কিলোমিটার, তাহলে কি হবে? 1 হেক্টোমিটার। 1 কিলোমিটার সমান কত হবে? 110 গুণ হয়ে যাবে, 100 ডেকামিটার। 1 কিলোমিটার এভাবে হতে থাকবে, এটা 1000 মিটার হয়ে যাবে, এরকম। তাহলে দেখো, এখান থেকে এই পর্যন্ত 10 বাড়তেছে, এখান থেকে আবার 10 বাড়তেছে, এখান থেকে আবার 10 বাড়তেছে, এভাবে সব 10 করে বাড়তে থাকবে, 10 করে বাড়তে থাকবে, এভাবে 10 করে বাড়তে থাকবে। এখন কথা হচ্ছে, আমাদের যদি মান বড় এককে দেওয়া থাকে, যদি মানটা বড় এককে দেওয়া থাকে, তাহলে আমাদের যদি ছোট এককে যেতে হয়, তাহলে আমরা দেখবো আমাদের এই পজিশনে যদি থাকি, তাহলে আমাদের যদি এই পজিশনটা যেতে বলে, আমাদের যদি এই পজিশনটা যেতে বলে, তাহলে তাহলে আমরা কি করব? কত ঘর দেখো তো এখান থেকে, 10, এই যে এই 10, 100, 1000, এটা হলো, তাহলে কত হচ্ছে? 10⁻1, 10⁻2, 10⁻3, 10⁻4। তাহলে আমরা বলতে পারি যে ওয়ান কিলোমিটার সমান হবে কত? 10⁻4 ডেসিমিটার। এটা হলো 1 কিলোমিটার সমান 10⁻4 ডেসিমিটার। আবার
যদি বলা হতো 1 কিলোমিটার সমান কত হচ্ছে তোমার সেন্টিমিটার হবে বলো তো, তখন কি বলবা? কত হবে বলতে পারো? কে বলতে পারবে? চ্যাট বক্সে লিখতে পারো, যদি মাইক্রোফোনের সমস্যা থাকে চ্যাট বক্সে লিখতে পারো যে 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার হবে। শূন্য দিয়ে লিখতে পারো, 10 টু দি পাওয়ার না তুলতে পারলে শূন্য দিয়ে লিখতে পারো। টেন টু দি পাওয়ার ফাইভ। -5 হবে তাহলে। কত হবে? -5 টেন টু দি পাওয়ার 10 to মাইনাস the power ফাইভ। -5 কেন 10 টু দি মাইনাস 5 হবে? 1 কিলোমিটার কত সেন্টিমিটার? ও প্লাস হবে প্লাস হবে কারণ 10 to the আমরা power 5 ছোট প্লাস এককে প্লাস। যাচ্ছি, আমরা তো ছোট এককে যাচ্ছি, আমরা বড় একক থেকে ছোট এককে যাচ্ছি না, হ্যাঁ এটা ঠিক বড় আছে। একক, এটা হচ্ছে ছোট একক। তাহলে আমার হবে 10 টু দি পাওয়ার 5 হবে। কেন হবে? কারণ এই কে থেকে দেখো এই সি পর্যন্ত, এই সি পর্যন্ত কয় ঘর? 1 2 3 4 5, এটা 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তাহলে 5 ঘর। তার মানে আমার এক এক ঘর মানে 10 করে বাড়বে, 10 করে 10 এর গুণিতক হবে। যেমন 10, এটা হচ্ছে 10 এর গুণিতক হলে 100, 1000, এটা হলো 10,000, এটা হলো 1 লক্ষ। তার মানে আমরা লিখতে পারি যে 1 লাখ সেন্টিমিটার, এটা এভাবে লিখতে পারি আমরা। তো এই বিষয়টা খুবই মজার। তো আমরা এটা যদি আমি মনে রাখতে, অনেক সময় পরীক্ষায় যদি দেয় যে বললো যে দেখো এখানে এমন একটা অঙ্ক দিল যে বললো যে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য লেন্থ, আর বললো যে তোমার 1 ডেসিমিটার হচ্ছে তোমার প্রস্থ, তাহলে বললো যে ক্ষেত্রফল কত। তোমার ক্ষেত্রফল তোমরা করো না, এল গুণ বি, লেন্থ আর বেস হচ্ছে তোমার কি বলে এটা প্রস্থকে। আচ্ছা লেন্থ, তাহলে লেন্থ হচ্ছে কত? তাহলে 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার গুণ ব্রেক হচ্ছে তোমাকে কিসে যেতে হবে? এসআই এককে। তাহলে সেন্টিমিটার থেকে এসআই এককে কিভাবে যাব? সেটার জন্য যেমন এটা থেকে তুমি এখানে যাবা তখন 10 করে কমবে, তার মানে এটা থেকে হবে 10 টু দি পাওয়ার -1, এটা হবে 10 টু দি পাওয়ার -2, তার মানে এটা হবে 10 টু দি পাওয়ার -2। তার মানে তুমি 1 সেন্টিমিটার সমান আমরা লিখবো তখন এভাবে -2 গুণন বি কত? বি হলো 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার। তাহলে ডেসিমিটার কই? ডেসিমিটার এই, তাহলে আমরা এখান থেকে এই মিটারে যেতে গেলে এক ঘর দেখো পিছানো, সামনে যেতে হবে, পিছনে সামনে যেতে হবে। তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার 1। এই যেটা গুণ করব সেটা গুণ করলে এটা গুণ করলে হবে 10 এর বেস আর পাওয়ারে পরে যোগ হয়, তাহলে -2 প্লাস -1, তার মানে কত হলো 10 টু দি -3। এটা হলো তোমার কি হবে? মিটার স্কয়ার। তাহলে এইটা হলো তোমার ক্ষেত্রফল। ধরো কোনো একটা বস্তু ছিল এরকম, যেটা হলো তোমার লেন্থ, এটা হচ্ছে প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে যে ফলাফলটা আসে এরকম। অনেক সময় তোমরা পরীক্ষায় যখন সেন্টিমিটারে থাকে 2 মিনিট আছে আর, তো তোমরা আবার জয়েন করবা এই লিঙ্কটাতে, আরো অনেক কিছু পড়ানোর আছে, আজকে একটু কন্টিনিউ করতে চাচ্ছি। তো দেখো না, এটা কি পড়ানো হচ্ছে একটু বিস্তারিত? আমি একটু আগে ঢুকলাম তো। ও আচ্ছা। তো ভিডিওটা একটু দেখে নিও, হ্যাঁ, আবার যদি কন্টিনিউ করি তাহলে বিপদ হয়ে যাবে। তারপরে আমি বলছি দেখো, এটা হচ্ছে আমরা যখন কোনো একটা উদাহরণ দিই তাহলে তুমি বুঝতে পারবা। আরেকটা অঙ্ক করি আমরা। ধরো তোমার একটা হচ্ছে পাত্র আছে, এরকম পাত্র আছে, আমাদের কেটে যাবে তো একটু দূরত্ব করছি, আবার তোমরা এই লিঙ্কটাতে ঢুকবা, হ্যাঁ। ধরো এরকম একটা কিউবিক একটা আমাদের কোনো একটা পাত্র আছে, এরকম কিউব করা, চারিপাশে এ করা, তোমার এ করা চারিপাশে হচ্ছে ঘেরা, এটা হচ্ছে একটা পাত্র, হ্যাঁ। এই পাত্রটাতে তরল আছে, তরল। আর তাহলে আমরা এই পাত্রটা যদি, এটা হলো যদি সমান হয়, এটা সমান এটা সমান এটা, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান যদি এরকম হয়, যদি এল সমান বি সমান এইচ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা যদি সমান হয়, তাহলে আমরা বলি এটা হচ্ছে সমকিউবিক, অর্থাৎ তোমার সবগুলো সমান। তখন যদি কোনো একটা দৈর্ঘ্য যদি হয়, কোনো একটা দৈর্ঘ্য যদি হয়, মনে করো যে 10 ডেসিমিটার, তাহলে বলা হলো আয়তন কত? আয়তন কত? তোমরা আবার এই লিঙ্কটাতে ঢুকবা, হ্যাঁ, একটু লিঙ্কটাতে আসো। আয়তন কত? না কাটতেও পারে ভাই। না কাটবে, এখানে বলছে <1 মিনিট, কেটে যাবে একটু। তো তোমরা ওই লিঙ্কটাতে আবার ঢুকবা, আমি থাকবো এখানে, অসুবিধা নেই, অনেক কিছু শেখানোর আছে।
আচ্ছা, তাহলে দেখো এই পাত্রটাতে কতটুকু পানি ধরবে, তখন তোমরা কিভাবে করবে? এই পরীক্ষা অঙ্ক দিলে কিন্তু পারবে না এখন। খুবই ট্রিকি কোশ্চেন, ঢাকা ইউনিভার্সিটিতে ডিইউতে এগুলোতে দেয় এইসব প্রশ্ন। কারণ তুমি তো ডেসিমিটার থেকে মিটারে কনভার্ট করতে একটু গিয়ে পাগল হয়ে যাবে। একটু আগে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, শুরু করবো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমাদের যেহেতু সময় কম, আচ্ছা দেখো আজকে প্রথম দিন একটু বেশি সময় নিচ্ছি। আমার ছোট ভাই তোমাদের গ্রুপে অ্যানাউন্স করেছিল যে আমি ভেক্টর চ্যাপ্টারটা পড়াবো। ভেক্টর চ্যাপ্টারটা আসলে পড়াবো আমি, অসুবিধা নেই, কিন্তু এই জিনিসগুলো জানতে হবে এককগুলো। অনেক সময় এগুলো আগে পড়ায় না, মানে কোনো কেউ। এগুলো জানতে হবে, অনেক কিছু একক সম্পর্কে জানতে হবে, মাত্রা সম্পর্কে জানতে হবে, তারপরে অন্য কিছু শুরু করতে হবে। সব মিলাই কিন্তু পড়ালেখাটা, কিন্তু ভেক্টর তো পড়তে গেলে অনেক কিছু জানা লাগে। তো আমরা শুরু করি আবার। দেখো, কোনো জিনিস কঠিন না, সহজ করে নিতে হবে তোমাদের। একটু মনোযোগটা বিঘ্নিত হচ্ছে। আমার এই ল্যাপটপটা যেহেতু অত ভালো না, ভালো মানের না, এই কারণে একটু সমস্যাটা হচ্ছে। তো দেখো, আমরা যেটা বলছিলাম যে ধরো তোমার কাছে একটা পাত্র আছে, যেটা আমি বলছিলাম, যেটা ধরো একটা পাত্র আছে, যে পাত্রটা হচ্ছে এরকম, যে ধরো, যদি আমি সুদা করে লিখি তাহলে ভালো হয়। আচ্ছা দেখো, তাহলে পাত্রটা হচ্ছে তোমার এরকম ওয়েভের আছে। এভাবে কোন একটা পাত্র, এখান থেকে তুমি পানি রাখবা, এটা পানি রাখবা। তো যেটা বলছিলাম যে লেন্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য সমান যদি প্রস্থ হয়, সাথে উচ্চতা যদি সমান হয়, সেক্ষেত্রে এই পাত্রের প্রত্যেকটা দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য উচ্চতা বা প্রস্থ, এগুলোর মান যদি চাই আমি 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার, তাহলে এর আয়তন কি হবে? আয়তনটা কি হবে? আয়তন আমরা জানি যে কোনো পাত্রের দৈর্ঘ্য সমান যদি প্রস্থ সমান যদি উচ্চতা একই হয়, মানে সব দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে এর আয়তনটা হবে হচ্ছে এল গুণ বি গুণ এইচ। তাহলে দৈর্ঘ্য গুণ সমান হবে প্রস্থ সমান হবে এইচ। তিনটা যদি সমান হয়, সেক্ষেত্রে আমরা এই তিনটা গুণ করতে পারি। তো সবগুলো ভ্যালু যদি একই হয়, তাহলে আমরা এটা লিখতে পারি এক্স কিউব। সবগুলো ভ্যালু যেহেতু একই, তো এই এক্স এর মানটা আমি দিয়ে দিয়েছি 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার। এখন তুমি যদি ডেসিমিটারকে মিটারে না নিয়ে যেতে পারো, তাহলে তো অ্যান্সার হবে না। কারণ তোমার অ্যান্সার আছে তোমার মিটার, মিটারে অ্যান্সার আছে। এখন তুমি মিটারই কনভার্টটা করতে পারছো না, কনভার্সনটা পারো না, তাহলে তো তুমি অঙ্কটা পারবা না। এক্ষেত্রে তুমি কি করতে পারো? এক্ষেত্রে তুমি যেটা করতে পারো, এটাতে তুমি ডেসিমিটারে নিয়ে যেতে পারো, ডেসিমিটার থেকে মিটারে নিয়ে যেতে পারো। তো মিটারে নিয়ে গেলে তুমি সেই অঙ্কটা সহজ হয়ে যাবে। অথবা তুমি এই তিনটারে গুণ করার পরে সেটারে তুমি মিটারে নিয়ে যেতে পারো ফলাফলটাকে। তো আমরা চাইলে তিন রকম ভাবে করতে পারি। তো দেখা যায় গেল যে আমি এই যেটা লিখছি, যে এম সি ডি এম ডি এইচ কে, এখানে তোমার হচ্ছে 7টা অক্ষর আছে, লেটার ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টারের মিডিল যে ক্যারেক্টারটা, মাঝখানেরটা, এপাশে তিনটা এপাশে তিনটা, এই মিডিল যে ক্যারেক্টারটা, এটা হলো মেন জিনিস। এটা হলো আমাদের সেই এসআই এককের মিডিলটা। এসআই একক, 7টা যে মৌলিক একক আছে, 7টা মৌলিক এককের মিডিলটাই, এমটাই হচ্ছে তার। তা আমরা হিসাবের জন্য আমরা ধরতে পারি, এটা ধরো এ হতে পারে জি। এসআই একক বলতে এখানে গ্রাম কি বোঝাচ্ছি আমি, এসআই একক তো হচ্ছে কেজি। তো আমি ধরে নিচ্ছি আর কি। এখানে হলো সি হচ্ছে তোমার, সরি লিটার, গ্রাম লিটার, তারপরে এগুলো অনেকগুলো এককে আমরা ধরতে পারি। তো আমরা যদি তাহলে এটা ধরি, তাহলে এটা কি হবে? এটা হবে লিটার। তাহলে এর আগেরটা কি হবে? এটা হবে তোমার ডেসি লিটার। তার এর আগেরটা কি হবে? এটা হবে তোমার সেন্টিলিটার। এর আগেরটা কি হবে? এটা হবে মিলি লিটার। এই মিলি লিটার সম্পর্কে তোমরা অনেকটা পরিচিত, আবার এই লিটার সম্পর্কে পরিচিত। তাহলে এদিকে কি হবে? এদিকে হবে তোমার, এটা হবে তোমার ডেকাল, ডেকা লিটার। এদিকে কি হবে? এটা হবে হেক্টো লিটার। এটা কি হবে? এটা হবে তোমার কিলো লিটার।
এই যে জিনিসগুলো আছে, তাহলে এই জিনিসগুলোতে এখন আমার আছে হচ্ছে এইটা 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার আছে। তাহলে এখন দেখো এই মিটার বড় না ডেসিমিটার বড়? নিশ্চয়ই মিটার বড়। তাহলে আমি বলছি যে যখনই বড় একক থেকে, বড় মানের একক থেকে ছোট মানের এককে যাব, তখনই আমাদের ভ্যালুটার মানটা বেড়ে যায়। কত গুণ বাড়বে এখানে? এদিকে যখন যাবো আমরা 10 করে বাড়বে, 10 করে বাড়বে। তার মানে এটা যদি 10 হয় তাহলে এটা হবে 10 এর গুণিতক 10। তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 2 হবে, এটা হবে 10 টু দি পাওয়ার 1, তাহলে এটা হবে 10 টু দি পাওয়ার 2, 3। আর এদিকে যদি এই মিডল পয়েন্ট থেকে আমরা এদিকে যাই তাহলে কমবে, ঠিক আছে? যেমন এই দিক থেকে এখানে যদি যায় তাহলে হবে এটা 10 টু দি পাওয়ার -1, এটা 10 টু দি পাওয়ার -2, এটা হবে 10 টু দি পাওয়ার -3। এখন দেখো আমার এই ডেসিমিটারটা আছে, ডেসিমিটার কোনটা? এটা ডেসিমিটার। এখন এই মিটার থেকে ডেসিমিটারে ডেসিমিটার থেকে মিটারে আসতে হবে। তাহলে আমি যদি এইদিকে যাই তাহলে বড় এককে যাচ্ছি, তাহলে মানটা ছোট হয়ে যাবে। এই জন্য আমি যখন 1 ডেসিমিটার লিখবো তখন এটা মিটারে হবে তোমার 10 টু দি পাওয়ার -1 মিটার। এটা বুঝছো? এটা বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া। তাহলে এই জি যে ভাই বুঝতে পারছি। হ্যাঁ, ডেসিমিটার থেকে তুমি যখন মিটারে যাবা অর্থাৎ বড় এককে যাবা তখন ভ্যালুটা কমে যাবে। যেমন আমি উদাহরণ হিসেবে বলছি যে 1 টাকা, 1 টাকা ওকে পয়সাতে নিয়ে গেলে 100 পয়সা হয়। দেখো এখানে বড় একক হচ্ছে টাকা, পয়সা হচ্ছে ছোট। তো তুমি যখন এখানে এই যে ডেসিমিটার ছোট একক, মিটার হচ্ছে বড় একক, তো তুমি যখন ছোট একক থেকে বড় এককে যাবা তখন মানটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। 10 টু দি পাওয়ার -1 মানে কত? 1/10। তাহলে এই প্রত্যেকটা দৈর্ঘ্য হলো 10 টু দি পাওয়ার -1। তাহলে এই যে আমি পাত্রটা যে আঁকছিলাম তার ভলিউম হবে তোমার এল গুণ বি গুণ এইচ। তাহলে এল কত? 10 টু দি পাওয়ার -1 গুণন বি কত? 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -1। তাহলে তিনটা যদি গুণ করি সবারই বেড়ে যায় একই। পাওয়ার কত? যোগ করলে -1 প্লাস -1 প্লাস -1, তার মানে 10 টু দি পাওয়ার -3। তার মানে কত? 1/100, 1/1000, সরি 1/1000। এই যে ভ্যালুটা সেটা হলো আমরা একক। তাহলে আমার একক অ্যান্সারটা হলো 10 টু দি পাওয়ার 3 মিটার কিউব। কারণ এটা হচ্ছে 3 মাত্রা, 3 মাত্রা, এল দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, অর্থাৎ 3 দিকে আছে। তো ভলিউমটা হবে তোমার এম মিটার কিউব। যদি ক্ষেত্রফল হতো সেক্ষেত্রে আমরা এভাবে লিখতাম, এভাবে দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি থাকতো সেক্ষেত্রে 2টা মিটার অর্থাৎ 2টা মাত্রা থাকতে হবে। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো তোমার আবার বলি আমি জিনিসটা, এটা আমি শেষ করে দিব। এই খুবই মজার জিনিস এবং এটা খুবই জরুরি, সব জায়গায় লাগে। এগুলো সহজে মুখস্থ থাকে না। অনেকগুলো মান, যেমন 10 মিলিমিটার সমান কত মিটার, 1000 মিলিমিটার সমান কত ডেসিমিটার, ডেকামিটার, এইসব সব কনভার্ট করা যাবে এখান থেকে। তোমরা একটু প্র্যাকটিস করবা। আমি নেক্সট দিন তোমাদের পরীক্ষা নিলে ছোট ছোট প্রশ্ন ধরবো, সেখান থেকে তোমরা চাইলে এখান থেকে এটা মাথায় রাখলে তোমরা মুখস্থ করবে। এটা এমসিডি এমডি এইচকে, এমসিডি এম সরি এমসিডি এমডি এইচকে, এটা মাথায় রাখবে। তাহলে তাহলে আমি আবার বলি, এটা হলো মিলিমিটার হতে পারে, মিলিগ্রাম হতে পারে, এটা হচ্ছে সেন্টিগ্রাম লিটার, এটা হচ্ছে ডেসি গ্রাম বা লিটার, এটা হচ্ছে লিটার অথবা হচ্ছে গ্রাম, এটা হচ্ছে ডেকাগ্রাম, এটা হচ্ছে ডেসি, এটা ডেসি কিন্তু ডেসি ডেসি, আর এটা হচ্ছে ডেকা ডেকা। আর এটা হচ্ছে তোমার এম হচ্ছে, এটা হলো এম হচ্ছে গ্রাম হতে পারে অথবা লিটার হতে পারে, এটা হচ্ছে মিলি, মিলি, হ্যাঁ, এটা হচ্ছে মিলি, আর এটা হচ্ছে তোমার হচ্ছে গ্রাম অথবা লিটার। তো এই জিনিসটা তো মাথায় রাখবা। তাহলে নেক্সট পেজে যাই। হ্যাং করেছিল। আচ্ছা, তো নেক্সট পেজে আমরা কি শিখবো? আমরা দেখছি এর আগে যে পরিমাপ, রাশি, এই দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, কিন্তু বইয়ে আছে, আহ, সেটা তোমরা একটু পড়ে নিও। আচ্ছা, এখানে দেখো একক আছে আর মাত্রা আছে, এই দুটো জিনিসও খুব জানতে হবে,
পুরো বইটাতে ফার্স্ট ক্লাস সেকেন্ড পেপারে দুটো বইয়ে এইগুলো তোমাদের মুখস্থ করা লাগে। এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো সহজেই তোমরা পারবা। তো তার দরুন তোমার এই টেবিলটা মনে রাখতে হবে। এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ। এই টেবিলটা, এই যে টেবিলটা, মাত্রা একক তুমি আমি বলে দিলাম। এই সামান্য 5 মিনিটের ভিতরে মাত্রা সবকিছুই পারবা। শুধু এই তিনটা জিনিস তোমার জানতে হবে। তিনটা জিনিস তুমি যদি জানো তাহলে সহজে পারবা। যেমন এখানে দেখো, এই দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য বা দূরত্ব, সেটাকে আমরা মাত্রা সমীকরণে এই পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে এল দিয়ে প্রকাশ করি। এল, এটার এককটা কি হবে? মিটার। ছোট হাতের একক মিটার, এখানে ছোট হাতের হবে, বড় হাতের হয়ে গেছে, ছোট হাতের হবে। আর ভর, ভর হচ্ছে মাত্রাতে আমরা বড় হাতের এম দিয়ে ব্র্যাকেটে, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা বড় হাতের এম দিয়ে প্রকাশ করব। আর এর ভরের এককটা হবে কেজি। আচ্ছা, সময়, সময়টা কি? সময়টা হচ্ছে এখানে তোমার টি, টি হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। তারপরে এটা একটা কি হবে? একটা হবে সেকেন্ড। তো এই যে তিনটা, এই টেবিলটা যদি মাথায় থাকে কারণ, তাহলে কোনো অসুবিধা হবে না। এখন আমি যদি আসি একটু উদাহরণ হিসাবে, যেমন তোমাদের যদি আমি বলি, ধরো আমি যদি বলি যে হচ্ছে বেগ কাকে বলে? বেগ কাকে বলে? আমরা জানি যে এস ভাজক টি মানে হচ্ছে বেগ। তোমরা এই সহজ জিনিসগুলো জানো। যেমন এখানে যদি বলি যে এস এখানে দূরত্ব বা সরণ যেটা, সেটা হচ্ছে মাত্রা কি হবে? মাত্রা হবে এল। তাহলে আমরা উপরে এল লিখবো। আর নিচে দেখো টাইম, তাহলে টাইম হচ্ছে কি আছে? সময়। সময় হচ্ছে বড় হাতের টি, তাহলে আমরা ডিভাইডেড লিখবেন টি। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? সূচকের নিয়মে, উপরে এল আছে, এল লিখলাম, নিচে আছে টি, তাহলে আমরা এর উপরে ইনভার্স হয়ে যাবে। তাহলে বি ভি, ভি এর হচ্ছে মাত্রার সমীকরণটা লিখবো থার্ড ব্র্যাকেট দিয়ে, এভাবে আমরা লিখতে পারি। এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটা লিখবো। তেমনি ভাবে ত্বরণের কি হবে বলতো? ত্বরণের আমরা লিখতে পারি ভি ভাজক টি। ভি কি? ভি হচ্ছে বেগ। সংজ্ঞায় বলে যে সময়ের সাথে সাথে কোনো বস্তু সরণের বা হচ্ছে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ। ত্বরণ কাকে বলে? সময়ের সাথে সাথে নিচে যেটা থাকে সেটা সংজ্ঞা তৈরি করার সময় নিচেটা খেয়াল করতে হবে। যেমন টি আছে, তাহলে আমরা বলবো যে সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে বা সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগের পরিবর্তনের হার, ভাগ মানে হার। তো এটাও হারের সংজ্ঞা যখন দেওয়া হবে, যেমন তোমাদের ডিফারেন্সিয়েশনের মতন যদি আমাকে দেওয়া যায়, ডিএম ভাজক হচ্ছে ডিটি, মানে হচ্ছে যে ক্ষুদ্র সময়ের সাপেক্ষে যদি ক্ষুদ্র বেগের পরিবর্তন হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি ডিএ। ডিএ, ডিএ মানে হলো ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর। তো এক্ষেত্রে চাইলে আমরা হচ্ছে এক্ষেত্রে আমরা যদি মাত্রাটা লিখি, তাহলে মাত্রাটা লিখলে আমরা লিখতে পারি যে ভি হচ্ছে তোমার, আমরা এখান থেকে শিখে আসলাম হচ্ছে এল টি ইনভার্স -1, আর নিচে হবে টি ইনভার্স টি ইনভার্স। তাহলে উপরে আছে কি? এল টি ইনভার্স 1, আর নিচে আছে টি। এখন আমরা সূচকের নিয়মে লিখতে পারি যে উপরে হবে এল টি ইনভার্স 2, কারণ নিচ থেকে একটা টি যখন উপরে উঠবে তখন এটা হয়ে যাবে টি ইনভার্স 2। তখন এই মাত্রা সমীকরণটা আমরা এভাবে লিখতে পারি। এখন তোমরা সবাই বলো তো যে কাজের মাত্রা কি হবে বলো তো? নিউটন মিটার ইনভার্স 1। ml inverse 3। সবাই পারছো? আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে
আচ্ছা, তাহলে কাজের মাত্রাটা কি হবে বলো তো? কি বললে? MLT ইনভার্স 3। কাজের একক তো জুল। না, কাজের মাত্রার কথা বলছি। কাজের মাত্রাটা কি হবে? কাজের মাত্রাটা হবে, আমরা জানি ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস, এটা জানি। কারণ কোনো বস্তুর বল প্রয়োগ করলে কোনো বস্তুতে যদি তার স্মরণ হয় তার দিকে, সামনের দিকে যেদিকে বল প্রয়োগ করবো, তার মানে এটা কোনো বস্তু আছে, এই বস্তুটা এই, m স্কয়ার l ইনভার্স 3। হ্যাঁ, তাহলে মাত্রাটা কি হবে দেখে দেখা যাক। তাহলে এফ মানে আমরা জানি হচ্ছে এম এ ইন্টু এস। তাহলে এম হচ্ছে বড় হাতের এম হবে মাস যেটা, আর এ হবে হচ্ছে এল টি ইনভার্স -2 ইন্টু এস হবে এল। এটা শিখলাম। তাহলে আমরা লিখতে পারি যে, আমরা এটা লিখতে পারি, কি লিখতে পারি, এটা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা হলো থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এভাবে লিখতে হবে। তাহলে এখন তোমরা বলো তো এটা কি হবে, তাপের মাত্রা কি হবে? তাপের মাত্রাটা কি হবে, কে বলতে পারবে? আমি বলবো না, আলফাজ বলার দরকার নেই, তুমি চুপ থেকে দাও। ভাইয়া এটাই হইব, এটা হবে না, কে কে আছে হাত তোলো তো দেখি। এটাই হবে m l স্কয়ার t ইনভার্স 3, কারণ তাপ এক প্রকার শক্তি আর শক্তি মানে কাজ। আচ্ছা, এর বিপরীতে কেউ আছো যে তাপের মাত্রা আর কাজের মাত্রা একই হবে? এর বিপরীতে কেউ আছো? আচ্ছা, তাহলে ঠিক বলেছে, কাজের মাত্রা আর এই হচ্ছে তোমার তাপের মাত্রা একই। আচ্ছা, আচ্ছা, তাহলে কাজের এককটা কি হবে? একক আমরা তাপের মাত্রাতে গিয়েছিলাম, তাহলে এককটা কি হবে? এককটা দেখি কাজের। তো একক আমরা এইভাবে বের করতে পারি, আমরা যে টেবিলটা শিখছি, সেখান থেকে আমরা তোমার তাহলে আমরা এখান থেকে এককটাও শিখতে পারি। যেমন আমি যদি বলি যে হচ্ছে বলের মাত্রা, বলের একক কি? বলের একক হচ্ছে কি বলতো? বলের একক কি হবে? নিউটন। নিউটন এম এল টি -2। আচ্ছা, বলের এককটা কি হবে? নিউটন না? কেউ বলছে নিউটন। আচ্ছা, আর আর কি হতে পারে? হ্যাঁ, MLT ইনভার্স 2। ডাইন হতে পারে, ডাইন। হ্যাঁ হ্যাঁ, ডাইন, ওগুলো হচ্ছে সেন্টিমিটার, ডাইন চলে যাবে, ওগুলো আলাদা, ওগুলো ইঞ্জিনিয়ারিং দ্বারা পড়বো, তাদের ওগুলো একটু পড়ে নিতে হবে, ইঞ্জিনিয়ারিং আছে এগুলো। আচ্ছা দেখো, তাহলে এখানে আমরা এটা লিখতে পারি কেজি, এটা সমান কেজি লিখতে পারি, কারণ এখানে দেখো, এখানে এই যে ভর আছে, এই যে মিটার, এর হচ্ছে আছে তোমার কেজি। আবার নিচে আছে সেকেন্ড, তো আমরা এটা যাচ্ছি। তো মিটারের ত্বরণের একটা কি হবে? ত্বরণ আমরা কি জানি, এ সমান হচ্ছে ভি ভাগ টি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি বেগের এককটা হচ্ছে, আবার বেগ হচ্ছে তোমার এস ভাগ টি। তাহলে এস কি? এস হলো মিটার, আর টি হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি মিটার ইনভার্স পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে তোমার সেই বেগের একক। তাহলে বেগের একক ভাগ হচ্ছে সেকেন্ড, তাহলে লিখতে পারি মিটার ইনভার্স 2। সেক্ষেত্রে এখানে দেখো কেজি, কেজি গুণ হচ্ছে এই যে ত্বরণের এককটা কি হবে? এখান থেকে ত্বরণের এককটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো পরীক্ষায় কিন্তু এইটা থাকবে না, অপশন এটা থাকবে না, থাকবে এটা। কারণ তুমি কয়টা মুখস্থ করবা? এরকম হাজার হাজার আছে, হাজার হাজার আছে, তুমি কয়টা মুখস্থ করবা? সব কি মুখস্থ করে পারা যাবে? তুমি যদি এই সাপোজ এই টেবিলটা সম্পর্কে একটু ধারণা রাখতে পারো, তাহলে তোমার কিন্তু ওই যে কোনোটা দিলে তুমি, যদি মনে না থাকে, তুমি সাথে সাথে ও মাথায় এসে যাবে, তুমি একটু মাথা খাটালে তোমার একটু চলে আসবে।
তো এটা নিয়ে তখন আর টেনশন করার দরকার হবে না, টেকনিকটা দিয়ে শিখে রাখো। তো এখানে দেখো তাহলে আমাদের বলের মাত্রা হলো এটা, তাহলে কাজের মাত্রা কি হবে একটু বলে দেখো তো, কাজের এককটা কি হবে, কাজের একক? কাজের একক কি হবে, কে বলতে পারবে? কাজের একক জুল হবে। একটা আছে জুল, আর কি হবে? নিউটন মিটার হবে। নিউটন মিটার। হ্যাঁ, আর কিছু হতে পারে? না, এগুলোই তো। আচ্ছা, একজন বললো আমি বললাম জুল, আর একজন বললো হচ্ছে নিউটন। আচ্ছা, কাজের একক তাহলে কি হবে বলো? নিউটন মিটার। কেজি কেজি এস ইনভার্স 1 এস ইনভার্স 2 টি ইনভার্স 1। হ্যাঁ, তাহলে কাজের একক হবে ডব্লিউ ইকুয়াল হচ্ছে এফ এস। তাহলে এখান থেকে আমরা নিউটন সেকেন্ড পেতে পারি, নিউটন মিটার, সরি মিটার, নিউটন মিটার পেতে পারি। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে নিউটন মিটার পেতে পারি। তাহলে একটা এন এম যেটা নিউটন মিটার একটা একক হতে পারে, আবার বললাম জুল এটা হতে পারে, আর কি হতে পারে? তাহলে এখান থেকে আমরা দেখলাম হচ্ছে বলের এককটা পেলাম হচ্ছে এম, তাহলে এম এম এ এস। তাহলে এখান থেকে লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু হচ্ছে এম। তাহলে লিখতে পারি কি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাও একটা কিন্তু তোমার কাজে রাখো। তো এটা কি তুমি মাথায় রাখতেছো, কোনোদিন দেখেছো এটা? এটাও কিন্তু পরীক্ষা অপশনে থাকতে পারে, সেক্ষেত্রে তুমি পারলে না, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি পারলে না। তো এখান থেকে দেখো এটা হচ্ছে তোমার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মানে কি লেখা যায় নিউটন, আর এখানে এই মিটার, তাহলে আমরা এটা লিখতে পারি নিউটন মিটার। তো এটা অনেক সময় এটাকে জুল লেখে। আচ্ছা, অনেক সময় একটা সম্পর্ক আছে, সম্পর্কটা জেনে রাখা ভালো। যেমন তোমার হচ্ছে 1 ক্যালোরি সমান কত বলো তো? 4.2 জুল। 2 জুল। এটা পরীক্ষা থাকে না, এটা থাকে হচ্ছে 1 জুল মানে কত, পরীক্ষায় এটা থাকে যে 1 জুল মানে কত। পরীক্ষা আমরা জানি যে 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। তো এখানে ক্যালোরির মানটা বড়, জুলের চেয়ে, অর্থাৎ 4.2 জুল সমান হবে 1 ক্যালোরির সমান। তাহলে 1 জুল কত? তাহলে 1 ভাজক 4.2, তার মানে কত হবে এটা? 0.23। 239 এরকম আসে। তো আমরা এটা লিখতে পারি 0.24 ক্যালোরি, মানে খুব ছোট মান। দেখো, কারণ বড় এককে গেছি যে আমরা, ছোট একক থেকে বড় এককে গেলে মানটা ছোট হয়ে যায়। তো এটা পরীক্ষায় দেয়, তো অনেকেই আমরা সবাই অ্যান্সার দিয়ে আসি এটা, এটা করা যাবে না, এটা হচ্ছে ক্যালোরি থেকে জুলে যেতে হবে, এটা জুল। তো এই বিষয়টা একটু মাথায় রাখো, এটা পরীক্ষায় দেয় কিন্তু। তো আমরা অনেকটা পড়লাম। আচ্ছা, তাপের মাত্রা শিখলাম। তো এখানে আরেকটা জিনিস আছে, যেটা হলো বৈজ্ঞানিক সংখ্যা। এই জিনিসটা সম্পর্কে একটু বলি। এই সম্পর্কে একটু বলি, এই সম্পর্কে বৈজ্ঞানিক সংখ্যাটা কি। বৈজ্ঞানিক সংখ্যা আমরা সহজেই জানি যে আমরা যে সায়েন্টিফিক নোটেশন গুলো লিখি, যেমন 10⁻² হচ্ছে তোমার 10⁻², 10⁻², এই জিনিসগুলো একটু দরকার হয়, ঠিক আছে। ধর আমি যদি তোমাকে বলি যে ধরো এই উপরে আছে তোমার 3 গুণন 3.3 গুণন হচ্ছে 10⁻8, আর নিচে আছে তোমার 5 গুণন, বা এখানে ধরি আমরা হচ্ছে 0, এরকম দুইটা জিরো আছে, এর আগে একটা জিরো আছে, এই এরকম গুণন 10⁻5 গুণন হচ্ছে তোমার আছে 9 গুণন 10⁻3, এরকম একটা ভ্যালু আছে। তো অনেক সময় ক্যালকুলেটর তো পরীক্ষা হলে নিয়ে যেতে দেবে না, সেক্ষেত্রে তুমি তো এই ক্যালকুলেশনটা তোমার ক্যালকুলেটর ছাড়া হবেও না, তুমি কিভাবে করবা? এটা সহজে করা যায়। তো বৈজ্ঞানিক সংখ্যা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। যেমন আমরা 10 ভিত্তিক কেন ব্যবহার করি,
10 ভিত্তিক এই কারণে ব্যবহার করি, আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি হিসাব নিকাশ করি, কিন্তু কম্পিউটারে অন্যটা হিসাব করে। কম্পিউটারে করে 0 আর 1 দিয়ে, বাইনারি সংখ্যা দিয়ে। আর মেমোরি ম্যানেজমেন্টের জন্য তোমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আছে, যেটা অনেকগুলো ডেটা যখন মেমোরিতে রাখা হয় তখন শর্ট ফরম্যাটে, যেমন আমরা 15 কে না লিখে 15 না লিখে আমরা সরাসরি হেক্সাতে কি লিখি, এফ লিখি। একটা এফ দিয়ে আমি কিন্তু 15 সংকেতটা প্রকাশ করতে পারছি। তো মেমোরি ম্যানেজমেন্টে যখন এরকম ডাটা থাকে অনেকগুলো, তখন শর্ট ফরম্যাটে নিয়ে আসার জন্য আমরা এটা ব্যবহার করি। তো আমরা যখন হিসাব নিকাশ করি তখন আমরা এই 10 ভিত্তিক করি, 10 ভিত্তিক, 10 ভিত্তিক। যেমন 10 দেখো, 10, কারণ আমরা 0 থেকে 0, 1, 2, 3, 4 এভাবে ব্যবহার করি, 9 পর্যন্ত ব্যবহার করি, মোট 10টা। এই কারণে আমাদের 10 ভিত্তিক সংখ্যা যেহেতু ব্যবহার করি, সেই কারণে এখানে তোমার হিসাব নিকাশে আমরা 10 ব্যবহার করি। এখন এখানে একটা জিনিস তোমাদের শিখতে হবে। যদি আমরা একটু দেখি, একটু সাদা পেজ নিই। আচ্ছা, আমরা এটাই দেখতে পারি এখানে। আচ্ছা, এখানে তোমাদের যেটা বলি সেটা হচ্ছে 10 ভিত্তিক যে সায়েন্টিফিক নোটেশন বা বৈজ্ঞানিক সংখ্যা, এটা এভাবে লিখতে পারি। যেমন আমরা এইভাবে যদি লিখি যে এটা সমান আমরা লিখতে পারি, এই দেখো এখানে যদি আমরা 1 রাখি, এখানে যদি 1 রাখি, তাহলে 1 এর পরে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো কয়টা আছে, 3টা। তাহলে আমরা এভাবে লিখতে পারি 1.000 গুণন 10 টু দি পাওয়ার কয়টা আছে, 1টা, 2টা, 3টা। তাহলে আমরা এই 3 দশমিক পয়েন্ট পর্যন্ত আমরা হিসাব করব। তাহলে খেয়াল করো, 1 যদি আমি রাখি, তারপরে যে কয়টা সংখ্যা থাকবে তার পাওয়ার উঠবে, 10 এর পাওয়ার উঠবে তত, এই যে 3। এখন যদি আমরা অনেক সময় এই পরের দশমিকের পরে যে সব কয়টা শূন্য, এতে কোনো ভ্যালু নেই, এই কারণে আমরা এইভাবে লিখি যে 10 টু দি পাওয়ার 3। এটা মানে হলো 1000। অনেক সময় পরীক্ষা হলে দেখবা, পরীক্ষা হলে না, তোমার ফেসবুকে দেখো 1K মিনস কিন্তু এখানে 10 টু দি পাওয়ার 3 কোন একটা লাইক হতে পারে বা কমেন্টস হতে পারে। সেক্ষেত্রে তোমার এই আমরা 1K সমান এইভাবে দেখি 1.2K, তার মানে কত, 1.2 গুণন হচ্ছে 10 টু দি পাওয়ার 3, তার মানে হচ্ছে 1200 লাইকস। ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা একটু শিখি, একটু ধৈর্য সহকারে শিখি আমরা। আচ্ছা, তো এখানে দেখো মাত্রা সমীকরণের জিনিসটা হচ্ছে, তুমি কোনটা দেখছো, এই সাদা বোর্ড দেখছো, হোয়াইট বোর্ড? জি ভাইয়া। আচ্ছা, সাদা হোয়াইট বোর্ড দেখছো না? আচ্ছা দেখো, তো এখানে আমরা একটু বৈজ্ঞানিক সংখ্যা, সায়েন্টিফিক নোটেশন বলা হয়, এই সায়েন্টিফিক নোটেশন গুলো সম্পর্কে একটু দেখি। তো তোমরা অনেক সময় যারা একটু দুর্বল আছে তাদের বলি, তোমার সূচক সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। সূচক মানে কি, ধরো কালারটা একটু চেঞ্জ করি না। আচ্ছা দেখো, সূচক মানে হচ্ছে ধরো এক্স আছে, এক্স এর, সরি, আচ্ছা একটু আবার দেখি আমরা। ধরো এখানে এক্স আছে, তো এক্স এর পাওয়ার হচ্ছে 2 গুণন এখানে আছে এক্স এর পাওয়ার 7। তো সূচকের নিয়মে কি হয়, বেজ যদি একই হয়, এগুলোকে বেজ বা ভিত্তি বলা হয়, বেজ যদি একই হয় তাহলে পাওয়ারের পরে যোগ হয়, এটা সূত্র, এটা ছোটবেলা থেকে শিখছো তোমরা। তো বেজ দুইটারই একই, তাহলে 7 + 2, তাহলে হলো আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 9। এটাই হলো সূচক। তেমনি ভাবে বিয়োগ হতে পারে, বিয়োগও হতে পারে, যেমন m টু দি পাওয়ার হচ্ছে তোমার x, হ্যাঁ, m টু দি পাওয়ার y, তাহলে আমরা এটা লিখতে পারি m টু দি পাওয়ার x মাইনাস y, এভাবে আমরা লিখতে পারি। তো তোমরা চাইলে এই সূচকটা নিয়ে একটু দেখতে পারো, সূচকটা জানলে পরে তোমাদের সুবিধা হবে। তো আমরা এই জিনিসটা আমরা একটু শিখি। তো দেখো, তো আমরা একটু বৈজ্ঞানিক সংখ্যাটা আবার একটু শিখি। যেমন এখানে আছে তোমার এরকম, আবার একটু রিপিট করি। এখানে দেখো, আমি যদি এই জায়গাটা দশমিক রাখতে চাই, এই জায়গাটা 1 এর পরে যদি দশমিকটা রাখতে চাই, তাহলে আমি কি লিখতে পারবো, 1.0,
তাহলে এখানে দেখো কয়টা শূন্য আছে, 6টা শূন্য আছে। তাহলে আমার এইটা লিখতে পারি, দশমিকটা এই জায়গায় দিলাম, একের পরে দিলাম। তাহলে যে কয়টা দশমিকের ডান সাইডে কাটা পড়ে গেছে, এখান থেকে 2 2 4 6, সেই কয়টা 10 ভিত্তিক আমরা পাওয়ার তুলবো। এই সরি 10 হবে না, এটা 6 হবে, এটা হবে 6, এটা হবে 6। তাহলে এটা হলো 10 টু দি পাওয়ার 6। তাহলে আমরা এটা শর্ট ফরম্যাটে লিখতে পারি 1 গুণন 10 টু দি পাওয়ার 6। আবার যদি আমরা এভাবে লিখি যে এই দশমিকটা যদি আমরা এক ঘর সামনে দিতাম, এক ঘর সামনে দিতাম, এক ঘর সামনে দিতাম, কিন্তু তখন এই 1 ছিল, ভ্যালুটা হয়ে গেছে 10, তারপরে এখানে একটা কমে যাবে। তো দশমিকটা যদি আমরা এই জায়গাটা দিই, এই জায়গাটা দশমিকটা যদি দিই, তাহলে এই ভ্যালুটা তখন দাঁড়াবে এরকম, 10 গুণন 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার হচ্ছে 5। যদি দশমিকটা আমি এক ঘরে এই সামনে দিই, তখন এটা হবে তোমার 10 গুণন 100 গুণন 10 টু দি পাওয়ার 4। যদি এক ঘর আমি সামনে বসাই, তাহলে এভাবে হতে থাকবে, এভাবে চলতে থাকবে। এখন এটা তো দশমিক সংখ্যার জন্য হলো, যদি উল্টো হতো তাহলে এরকম, দেখো দশমিক 1, তার মানে কত, দশমিকের জন্য আমরা জানি যেটা পূর্ণ সংখ্যা আছে, এই পূর্ণ সংখ্যাটা সেটা উপরে বসালাম, আর দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা সংখ্যা এখানে শূন্য দিব। তাহলে আমরা লিখি এটা। এখন যদি এটা হতো, তাহলে এখন দেখো এইটা সমান আমরা কি লিখতে পারি, এই 10টা, এই 10-এর পাওয়ার কত আছে, 1 আছে না। এখন যদি সূচকের নিয়মে উপরে উঠলে কি হতো, 10 টু দি মাইনাস 1 হতো। তাহলে আমরা এইটার বদলে এইটা লিখতে পারি, এটাকে বলা হয় সাইন্টিফিক নোটেশন। এখন খেয়াল করো, এখানে যদি এরকম থাকতো 0.001 থাকতো, তখন আমি কি লিখতাম, এই পূর্ণ সংখ্যাটা লিখলাম উপরে, আর নিচে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা আমরা শূন্য দিব। 3টা সংখ্যা আছে, 1 2 3, 1 2 3, তাহলে এই 3টা শূন্য নিলাম। তাহলে আমরা এটা লিখতে পারি 1 ভাজক 10 টু দি পাওয়ার 3। তাহলে এখন খেয়াল করো, এই সূচকের নিয়মে যখন 10 টু দি পাওয়ারটা উপরে উঠবে, তখন আমাদের কিন্তু ভ্যালু আসবে 10 টু দি পাওয়ার মাইনাস 3। তার মানে আমরা এইটা আমরা লিখে এটা কনভার্ট করে লিখতে পারি। তো এই বিষয়গুলো যেমন অনেক সময় এখানে খেয়াল করো, তাহলে 0.5492 একটা সংখ্যা আছে, 0.5492। তো অনেক সময় খেয়াল করো, এখন যদি আমি দশমিকটা যদি এই সামনে নিয়ে যাই, তাহলে দেখো এই মানটা কি ছোট না, এটা 0 দিয়ে শুরু, তার মানে মানটা খুব ছোট। এখন বানাচ্ছি কত, 5.492, দশমিকটাকে এক ঘর শিফট করে সামনে নিয়ে গেল, মানে 5.492 লিখলাম। এখন দেখো ভ্যালুটা বড় হয়ে গেল না, এটা শূন্য ছিল, হয়ে গেছে 5। তাহলে আমরা এটা লিখতে পারি এখন 5.492। তাহলে এখন ভ্যালুটা বড় হয়ে গেছে, তখন আমরা এক ঘর যেহেতু দশমিক সামনে নিয়ে গেছি, সেক্ষেত্রে আমাদের পাওয়ার উঠে যাবে 10 টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে। এখন যদি দশমিকটা আর এক ঘর সামনে নিয়ে যায়, তখন এইভাবে লিখবো 54.92 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 2। এভাবে যদি আমি আর এক ঘর সামনে নিয়ে যাই, সরি এটা না, এখানে যদি দশমিকটা নিয়ে যায়, তাহলে এটা লিখবো 10 টু দি পাওয়ার মাইনাস 3। এভাবে যদি লিখি আমরা 5492 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 4, এইভাবে আমরা লিখতে পারি। তোমাদের একটা উদাহরণ আমি দিয়েছিলাম, ওই উদাহরণটা করে আজকে শেষ করব। আজকে আর বেশি করাবো না, এটাই শেষ। তো একটা উদাহরণ আমরা করি। ধরো উপরে আছে এরকম যে 5 গুণন 10 টু দি পাওয়ার 40, 10 টু দি পাওয়ার 40, তার মানে কি আছে, 10 টু দি পাওয়ার 40 মানে কত, 10-এর একের পরে এরকম 40টা শূন্য, 40টা শূন্য, 40টা, তাহলে 39টা শূন্য একের পর, এরকম 39টা শূন্য। তো সেরকম তো আমাদের হিসাবের নাগালের বাইরে। তো এতগুলো শূন্য লিখতে গেলে তো খুবই খারাপ জিনিস হয়ে যাবে, 40টা শূন্য যদি লেখো তো বিশাল, গুনতে গেলেই তো অসুবিধা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এইভাবে লিখি 10 টু দি পাওয়ার 40, তাহলে একেবারে 40টা শূন্য গুণন, এটা অনেক সময় ব্র্যাকেট দিই, তো ব্র্যাকেট না দিলে হবে, এখানে আমরা শিখছি একটা। তো এখানে আছে হচ্ছে 0.009 গুণন 10 টু দি পাওয়ার 2, নিচে আছে 4 গুণন 40 গুণন 10 টু দি পাওয়ার 22, আর
নিচে আছে তোমার হচ্ছে 3 গুণন 10 টু দি পাওয়ার 1। খেয়াল করে ভ্যালুটা কত হবে, ক্যালকুলেটরে যদি হিসাব করো তাহলে সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি ব্র্যাকেটটা ব্যবহার করবে, নাহলে মিলবে না। অনেক সময় মিলে না, কিন্তু বন্ধুদের থেকে আলাদা হয়। তার কারণ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এ করবা, এই ব্র্যাকেট দিবা, এটা ব্র্যাকেট দিয়ে করবে, এটা ব্র্যাকেট দিয়ে করবে ক্যালকুলেটরে যখন করবে। আর যখন ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, সেক্ষেত্রে তুমি কি করবা, সেক্ষেত্রে সহজ একটা টেকনিক হচ্ছে, তুমি এই যে সূচক যেগুলো আছে, যেমন 10 টু দি পাওয়ার, এই যে 10 টু দি পাওয়ার 40 আর 10 টু দি পাওয়ার 2, এগুলো এক জায়গায় করে ফেলো। সেটা হচ্ছে 5 গুণন 10 টু দি পাওয়ার 40। এই যে 40 আর এই দেখো পাওয়ারের পরে কি হবে, যোগ হবে, কারণ বেস দুটারই একই সেম। এটারও 10, এটারও 10, তাহলে পাওয়ারের পরে কত হবে, 42। উপরে থাকলো কি কি, উপরে থাকলো 0 0 9, থাক, আমরা আপাতত দেখছি। আর নিচে দেখো তোমার সূচক আছে কত, 10 টু দি পাওয়ার 20 আর 10 টু দি পাওয়ার 1, তাহলে কত হবে 10 টু দি পাওয়ার 21। আচ্ছা খেয়াল করো, এখানে আছে 40 আর 3, গুণন 40 গুণ 3। এখন খেয়াল করো, আমরা কাটাকাটি করতে পারি সহজে। এখন খেয়াল করো, উপরে আছে দেখো 5, একটু বড় করে করছি। আর এখানে যদি আমরা এইটারে লিখি, কনভার্ট করি, তাহলে কত লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে 9 গুণন 10 টু দি পাওয়ার কটা আছে, 1 2 3টা শূন্য আছে, সংখ্যা আছে, তাহলে এটা লিখতে হবে 10 টু দি পাওয়ার -3 গুণন 10 টু দি পাওয়ার 42। নিচে আছে 10 টু দি পাওয়ার 21 গুণন হচ্ছে 40 গুণন 3। এখন খেয়াল করো, এই দেখো উপরে হচ্ছে -10 টু দি পাওয়ার 3 আছে এখানে, তাহলে এখানে হচ্ছে বেস দুটোরই একই, তাহলে এটা আমরা লিখতে পারি হচ্ছে উপরে 5 গুণ 9 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস না 10 টু দি পাওয়ার কত হবে, 10 টু দি পাওয়ার আচ্ছা একটু মানে সমস্যা হয়ে গেল, খেয়াল করো। আচ্ছা তাহলে 10 টু দি পাওয়ার কত হবে, 10 টু দি পাওয়ার হচ্ছে 42 থেকে 3 বাদ দিলে কত হবে 39, তাহলে এটা প্লাস 39 হবে। আর নিচে দেখো 10 টু দি পাওয়ার 21 গুণন হচ্ছে 40 গুণন 3। এখন কাটাকাটি করতে পারি, এই 3 এর সাথে এই 3 কাটা 9 কাটা গেল, তাহলে 3 থাকলো, 5 এর সাথে এটা কাটবে 40, 5 টা 40। তাহলে আমাদের এইখান থেকে দেখো, এটা যখন 10 টু দি পাওয়ার 21 আছে প্লাস, উপরে উঠলে কত হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 39 থেকে যদি 21 বাদ দিই, তাহলে কত থাকে আমাদের হচ্ছে 18। 10 টু দি পাওয়ার 18 গুণন 3 আর নিচে হবে 8। তাহলে এখন যদি আমরা 3 কে 8 দিয়ে ভাগ করি, তাহলে একটা সামথিং ভ্যালু এসে গুণন হবে 10 টু দি পাওয়ার 8। এই যে অ্যান্সার হবে, এটাই হবে অ্যান্সার। একটু কঠিন হয়ে গেল জিনিসটা, তো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, তো এটা এভাবে আমরা করতে পারি। তো আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকো। নেক্সট দিন কবে ক্লাস হবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। সবাই ভালো থাকো।